নাফিস আনসারী কি বলছেন শুনুন। নাফিস আনসারী শুনুন। जोर से ममता बनर्जी जी से रिक्वेस्ट करता हूं, प्लीज बराए मेहरबानी करके, आप हिंदू हैं, आप मुसलमान नहीं हैं, आप अपने जबान से अल्लाह रसूल का नाम लेना छोड़ दीजिए, मुसलमानों के महफिलों में जाना छोड़ दीजिए। अगर आपको मुसलमानों से मोहब्बत है तो मुस्लिम इलाकों में स्कूल, कॉलेज और हॉस्पिटल खोलिए, वरना अल्लाह रसूल का नाम लेकर राजनीति मत कीजिए। আমি যাব বিমল শঙ্কর নন্দর কাছে। বিমল শঙ্কর নন্দ, যেমনটা অনিন্দবাবু বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটু আগে বলেছেন আমি কাশী বিশ্বনাথে গেলে আপনারা প্রশ্ন তোলেন না, আমি কোনো গির্জায় গেলে আপনারা প্রশ্ন তোলেন না। আজকে আমি ইফতারে এসেছি এবং কিছু মিডিয়া, কিছু লোক আমাকে প্রশ্ন করছে আমি কেন এসেছি, তোষণের জন্য এসেছি। এটা তো উচিত নয়, তাই নয়? না, একদম উচিত না। আমি খালি কতগুলো কথা মনে করিয়ে দেওয়া উচিত। আমার মনে পড়ে গেল নন্দীগ্রাম আন্দোলন যখন হচ্ছিল তখন মাঝে মাঝে নিজের মতো করে নন্দীগ্রাম যেতাম, কারণ সিপিএমের ওই অত্যাচার সহ্য করতে পারিনি এবং নিজে মেদিনীপুরের মানুষ হয়ে সেই দলটাকে তখন থেকে ভয়ঙ্করভাবে ঘৃণা, আগে অপছন্দ করতাম, নন্দীগ্রাম ঘটনার পর ওই সিপিএম দলটাকে আমি ঘৃণা করতে শুরু করেছিলাম। সেই সময় আমার মনে আছে যে ওখানে যারা লড়াই করেছিল নন্দীগ্রামের মানুষজন, যাদের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী, তাকে ভুলে গেছে এই তৃণমূল কংগ্রেস। শুধু তাই নয়, অধিকারী পরিবার এমনকি বয়স্ক শিশির অধিকারীও যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেটাকেও ভুলে গেছে। এখন মনে করে নাকি তৃণমূলের জন্যে অধিকারী পরিবার, আমি উল্টোটা বলি, অধিকারী পরিবার সেই লড়েছিল বলে আজকে তৃণমূল ক্ষমতায় এসছে, তাকে ভুলে গেছেন। এবং তারপর যখন এই নন্দীগ্রাম মানে ঘটনার স্মরণ হয়, কবার মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে গেছেন ওই দিন ভুলে গেছেন। কিন্তু মাঝে মাঝে যান, প্রয়োজনে যান, এখন 10টা গাড়ি সামনে 10টা গাড়ি পেছনে যায়, কিন্তু নন্দীগ্রামকে ভুলে গেছেন। সুতরাং কখনো মনে থাকে, কখনো ভুলে যান। আজকে কেন হঠাৎ করে মনে পড়লো পীরজাদার কাছে যাওয়ার? কারণ একটাই, চারদিক থেকে আতঙ্ক গ্রাস করছে। আতঙ্ক কি? হিন্দু ঐক্য, আপনি যা বলেছিলেন তার সঙ্গে আমি কতগুলো জিনিস জুড়ে দিই। শুধু হিন্দু ঐক্য নয়, যারা এই পশ্চিম বাংলাটার ভালো চায়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, প্রত্যেকে কিন্তু চাইছে এই দলটা ক্ষমতা থেকে চলে যাক, কারণ এরা থাকলে একদম পশ্চিম বাংলাকে এরা শেষ করে দেবে। মুসলিম শুধু তহার সিদ্দিকী নয়, আমার পাশেও যিনি বসে আছেন কাজী মাসুম আক্তার, ইনিও তো মুসলিম, ইনিও তো ধর্মে মুসলিম, ইনিও তো একজন উদারপন্থী, ইনিও মনে করেন মুসলিম সম্প্রদায় শুধু ভোটে রাজনীতির শিকার কেন হবে। তাকে এমনি এমনি তো কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী দেয়নি, তার যে কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য সোসাইটি ওইটা দেখে দিয়েছে। এনাদের কথা তো ওনাদের মনে পড়ে না, ওনাদের মনে পড়ে সেই লোকের কথা যাদের কথায় নাকি ভোট হয়। সেই ভোট কি আদৌ হবে? বাংলাদেশের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে হিন্দুরা কিন্তু বিপন্ন। শুধু তাই নয়, যারা লিবারাল, যারা উদারপন্থী মুসলিম, তারাও বাংলাদেশে বিপন্ন এখন। ফলে গোটা উদারনৈতিক ব্যবস্থার বিপদ তৃণমূল কংগ্রেস। আর একটা কথা বলি, রাজনীতি হয় না রেড রোড নামাজে, রেড রোডে যখন নামাজটা হয়, আপনি আপনার পুরোনো ফুটেজগুলো দেখান তো, সেখানে শুধু আল্লাহর নাম হয়, রাজনীতির কথা হয় না। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বিজেপিকে ভোট দেবেন না, একদম কোট আনকোট। একদম। আসলে আর একটা ভয়ঙ্কর ঘটনা, আপনারা জানেন না ঘটনাটা, সেটা হচ্ছে মানে আলোচনায় কম আসে, কিন্তু আপনারা কাশী বিশ্বনাথ গেলে প্রশ্ন তোলেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে ইফতার পার্টিতে যাবেন তখন আপনারা প্রশ্ন তুলবেন। ওবিসি বলছি, এই কারণেই পয়েন্টগুলো ধরিয়ে দিচ্ছি। ওবিসি রিজার্ভেশনের নাম করে ওবিসি এ ক্যাটাগরিতে 99% মুসলিমকে ঢুকিয়ে দিয়েছিলেন, ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে। এবং সুপ্রিম কোর্টে আমি যতটুকু আইনটাই বুঝি, এই রিজার্ভেশন থাকবে না, একদম শেষ হয়ে যাবে। তখন কি দেখাবেন লোককে? তখন এগুলোই দেখাতে হবে, দেখুন আপনার সঙ্গে রয়েছি, মাথা একটু কাপড় টেনে দিয়ে। এগুলো হয় কখনো, আমি যতটুকু ইসলাম ধর্ম বুঝি, এগুলোকে ইসলামরাও পছন্দ করে না। যে যারা রিয়েল, আমি যেরকম, আমি নিজে কেন রোজা রাখবো, আমি হিন্দু, কিন্তু যে রোজা রাখবে নিশ্চয়ই আমি তার পাশে থাকবো। প্রয়োজনে একজন গরিব মুসলিম যদি রোজা রাখে আমি তাকে ফল দেবো, এটা এবং হিন্দু হিসেবে আমার কাজ। কিন্তু মাথায় এইসব কাপড় টাপড় দিয়ে ওই বরং করতে গেলে যেটা হবে সেটা হচ্ছে ভণ্ডামি হবে। আসলে উনি বুঝে গেছেন যে একাধিকবার তাকে সিপিএম কংগ্রেস পার করে দিয়েছে, 2021-এও সিপিএম কংগ্রেস পার করে দিয়েছে, সিপিএম কংগ্রেস আর পার করতে পারবে না। সিপিএম কংগ্রেসের কথাতেই অধীর রঞ্জন চৌধুরী আজকে বক্তব্য রেখেছেন, কারণ আজকে সকালে একই জায়গায় সেখানে কংগ্রেসের নেতৃত্ব গিয়েছিলেন। অধীর রঞ্জন, আচ্ছা শেষ করুন, তারপর আমি অধীর চৌধুরীর কথা। অধীর
মুখ্যমন্ত্রী এখন রাজ্যের প্রেসিডেন্ট নন, রাজ্যের যিনি প্রেসিডেন্ট তার ইতিমধ্যেই যা আমার বক্তব্য শুনে মনে হয়েছে আগামী দিনে কংগ্রেস তৃণমূলের মোর্চা বোধের সময়ের অপেক্ষা। কিন্তু তারপরেও বলে দেবো কংগ্রেস কিন্তু আর এই তৃণমূলকে বাঁচাতে পারবে না, এটা একটা লস্ট কেস। বেশ বিমল, আপনি বাইকটা শোনাই। আমরা প্রশ্ন করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন বা যাচ্ছেন, এর আগে তো কংগ্রেসও গিয়ে বক্তব্য সেখানে বৈঠক করে এসেছেন, তাদের কি বক্তব্য কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী শোনাবো, আসছি আলোচনায়। অধীর রঞ্জন চৌধুরী। ফুরপুরা শরীফ একটা মুসলমানদের পীঠস্থান, ধর্মীয় পীঠস্থান। এখন কংগ্রেসের কোন নেতা যাচ্ছে তাকে আমন্ত্রণ করেছে, হয়তো আমন্ত্রণ না করলে ফুরপুরা শরীফ তো যে কোনো ধর্মীয় ব্যক্তি, যে কোনো ধার্মিক ব্যক্তি তারা বেড়াতে যেতে পারে। ফুরপুরা শরীফে বহু মানুষ পর্যটক হিসেবেও যায়, সেখানটা কেউ পর্যটক হিসেবে যেতে পারে কংগ্রেসের পক্ষ থেকে, কেউ তাদের আমন্ত্রণে যেতে পারে, কেউ দেখা করতে যেতে পারে, তাতে কোনো ত্রুটি নাই। মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনে উদ্দেশ্যটা পরিষ্কার, কংগ্রেসে যাওয়ার পিছনে কোনো উদ্দেশ্য নাই। ফুরপুরা শরীফের নাম শুনেছে, সে কাশ্মীরে থাকে, এখানকার যে ইনচার্জ, সে মনে যাওয়ার দেখে দর্শন করে আসে, যেতে পারে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।